মন্ত্রী ছিলেন এই রাজ্যের, পেশায় শিক্ষিকা শ্রীমতী গার্গী ঘোষ মহোদয়া, তাকে আমি যথাযথ সম্মান জানাই এবং প্রিন্সিপাল সেক্রেটারি আধিকারিকদেরকেও আমি বলি, কারণ উনি বেশি সময় দেবেন। মনিটরিং, রিভিউ মিটিং, প্রজেক্ট ভিজিট করা, এগুলো উনি অনেকটাই আমার পক্ষ থেকে করবেন এবং নিজের দায়িত্ব অনুযায়ী করবেন। ওনাকে সকলে সহযোগিতা করবেন, সম্মান দেবেন। যে বিষয়গুলো আমার গোচরে আনা দরকার সেগুলো উনিও আনবেন, প্রধান সচিবও আনবেন। ওনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন, তিনি দীর্ঘদিন এই বিদ্যুৎ দপ্তরে কাজ করছেন নানা আপনার পোস্টে। ওনাকেও আমি অনেক দিন ধরে চিনি, তরুণ অবস্থা থেকে চিনি। খুব কাজের মানুষ, গতিশীল আধিকারিক শান্তনু বসু মহোদয়। আমাদের একাধিক দায়িত্বে আছেন সরকারের, পিডিসিএল এর, WBPDCL এর এমডি এবং আইএস পিবি সেলিম মহোদয়। আমাদের আইপিএস অফিসার জি শ্রীনিবাস আছেন। আমাদের বিধাননগর পুলিশ কমিশনারেটের তরুণ কমিশনার অমিত রাঠোরজি আছেন, আইপিএস, এবং অন্যান্য যারা আছেন, যারা আমাদের এই বসার ব্যবস্থা করে দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি কিছুদিন আগে দপ্তরে রিভিউ করেছি। মাননীয়া গার্গী বোন মহোদয়া তিনি একটু ট্যুরে ছিলেন বাইরে, কিছু তার আস্থার জায়গায় মন্দির ভিজিট ছিল বাইরের রাজ্যে। বাকি আধিকারিকদের নিয়ে চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি আমরা বসে অনেকগুলো চালু কাজ এবং আগামী দিনে কি করতে চাই অনেক ডিসকাশন শুধু নয়, ডিসিশনও আমরা নিয়েছি। আস্তে আস্তে আরো রিভিউ হবে। আমি প্রথমত আপনাদের বলে নিই যে বিদ্যুৎ দপ্তর জরুরি পরিষেবা যে সমস্ত দপ্তর দেয় সেই দপ্তরগুলির মধ্যে অন্যতম। অর্থাৎ বিদ্যুৎ দপ্তরের কোনো ছুটির দিন থাকে না, শনি রবিবার থাকে না, পুজো পার্বণ থাকে না, মধ্যরাত্রি বা একেবারে প্রত্যুষে এগুলো কিছুই থাকে না, 24x7। এই দপ্তরের সিরিয়াসনেস এবং সিনসিয়ারিটি, এই দুটো ওয়ার্ড এই দপ্তরের ক্ষেত্রে ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। শুধু তাই নয়, একটু আধটু স্লিপ হলে অনেক ধরনের বড় দুর্ঘটনাও ঘটতে পারে, যে ক্ষেত্রে আধিকারিক, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমগ্র সরকার তার ব্যবস্থা, তার ছবি, তার ইমেজ, তার কর্মকুশলতা, তার কর্মদক্ষতার ক্ষেত্রেও প্রশ্নচিহ্ন দেখা দিতে পারে। এই রকম একটি দপ্তর, সেই দপ্তর চালানোর ক্ষেত্রে আপনাদের অগ্রণী ভূমিকাকে আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের এই দপ্তর চালানোর ক্ষেত্রে আমার দীর্ঘদিনের জনপ্রতিনিধির অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে পারি, প্রথম যেটা দরকার সেটা হচ্ছে পরিকাঠামো। দ্বিতীয় যেটা দরকার হচ্ছে দক্ষ কর্মী বাহিনী।
তৃতীয় যেটা দরকার হচ্ছে আপনার সাপ্লাই চেন, প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন। চতুর্থ যেটা দরকার হচ্ছে ত্রিস্তরে যে ব্যবস্থা রয়েছে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল, ডোমেস্টিক, এই ত্রিস্তরে আমাদের ভিন্ন ভিন্ন অর্থনৈতিক রূপরেখা। আমরা যেমন ইন্ডাস্ট্রিকে উৎসাহিত করব, আমরা যেমন কমার্শিয়ালি আমাদের বিদ্যুতের ব্যবহার বা খরচকে বাণিজ্যিকভাবে আমরা গাণিতিক হিসাব করব, একইভাবে ডোমেস্টিকের ক্ষেত্রে আমরা অর্থ থেকেও পরিষেবার দায়বদ্ধতাকে অগ্রাধিকার দেব। আমি খুশি আমাদের যে তিনটি নিগম এখানে রয়েছে, সেই তিনটি নিগমই কম বেশি প্রফিট মেকিং কনসার্ন। তার ফলে আজকে তারা 2% CSR এর কাজ করতে পারছে। আজকে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মস্থান, জন্মভিটা সিমলা, সেখানে আপনারা 5 কোটি টাকা দিতে পারলেন নিগমের পক্ষ থেকে। আপনারা প্রফিট করেছিলেন বলে, আপনার CSR এর যে ইয়ারমার্ক করা বাজেট, সেই বাজেটে প্রভিশন ছিল বলেই দিতে পারলেন। এটা দরকার, কারণ ওটা কেবলমাত্র একটা বাড়ি নয়, ওখানে যিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি ভারতবর্ষকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছেন। আমি ক্লাস 11-এ যখন পড়ি, অর্থাৎ 1989 থেকে 12ই জানুয়ারি ওখানে আসি, এবং এর আগে আমি HRBC চেয়ারম্যান যখন ছিলাম তখন ভারত সরকার ওখানে একটি সাংস্কৃতিক কেন্দ্র করে দিয়েছে। 4 কোটি টাকা ব্যয়, 3 কোটি টাকা ভারত সরকার দিয়েছিল, আমি 1 কোটি টাকা HRBCর ফান্ড থেকে দিয়েছিলাম। অর্থাৎ এই ধরনের ভালো কাজ আপনারা করতে পারছেন, আপনারা প্রফিট মেকিং কনসার্ন বলে। আমি আপনাদের বলবো, যেখানে যেখানে সাবস্টেশন করা দরকার, পেন্ডিং রয়েছে, দ্রুততার সঙ্গে পরিকল্পনা করুন। যা আছে তাকে তো রক্ষণাবেক্ষণ করতে হবে, নতুন সাবস্টেশন বাড়াতে হবে। এর ফলে এমনি এই রাজ্যের শিল্পে অনেক দিন ধরেই খরা চলছে, বিদ্যুৎ উদ্বৃত্ত। এই উদ্বৃত্ত বিদ্যুৎ থাকা সত্ত্বেও সাবস্টেশনগুলি ঠিকঠাক মতো জমি কেনা যায়নি, জমি পাওয়া যায়নি, সরকারের অন্য দপ্তরের সঙ্গে সমন্বয় সাধন করা যায়নি। এর ফলে লো ভোল্টেজের সমস্যা, কোথাও কোথাও 4 ঘন্টা 6 ঘন্টা রাজ্যে বিদ্যুতের কোনো ঘাটতি না থাকা সত্ত্বেও লোডশেডিং নামক বাম জমানার পুরনো একটি শব্দ এখনো কোথাও কোথাও উচ্চারিত হচ্ছে। এটা সরকারের পক্ষে ভালো নয়। সরকার কে চালাচ্ছে, কারা চালাচ্ছেন বড় কথা নয়, বিদ্যুৎ দপ্তর কেমন চলছে এটাই বড় কথা, এবং তার দায়িত্ব আপনাদের। চেয়ারটা তো একই, ব্যক্তির পরিবর্তন হয়, রঙের পরিবর্তন হয়, বিচারধারার পরিবর্তন হয়,
ভারতবর্ষের সুমহান গণতান্ত্রিক ব্যবস্থা এটা আছে, কিন্তু এই দপ্তরকে নিজের পরিবারের মতো আপনারা ভালোবাসেন, তাই সাবস্টেশনগুলো তৈরি করা দরকার এবং নিচের তলায় যেখানে যেখানে আমাদের সেই পিডিসিএল এর হোক বা ডিস্ট্রিবিউশন সেন্টার হোক, অনেক রিমোট জায়গায় আছে, সেখানে যে কর্মচারীরা, ইঞ্জিনিয়াররা তারা থাকেন, তাদের আবাসের প্রতিও যত্ন দপ্তরকে নেওয়া উচিত। তারা কিভাবে আসছেন, কিভাবে থাকছেন ঝড়ঝলের মধ্যে, তাদের বিষয়গুলোকে দপ্তরকে দেখা উচিত। এইভাবে একেবারে মাইক্রো লেভেলে কোথায় কোথায় কি করা দরকার, এই বিষয়ে আমাদের উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আমার মনে হয়েছে। এর সাথে সাথে ভারতবর্ষে সবচেয়ে কম মনে হয় সিটিতে যেখানে আন্ডারগ্রাউন্ড কেবল আছে, এটা পশ্চিমবঙ্গে। আমরা এটা নজর দিইনি। এটা শুধু বিদ্যুৎ দপ্তরের কাজ নয়, ভারত সরকারের আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির সঙ্গেও করা যেতে পারে। একটা বিরাট অঙ্কের টাকা পড়ে রয়েছে, পুরো টাকা ওরা দেয় না, কিছু টাকা সফট লোন নিতে হয় আর ভারত সরকার কিছু টাকা দেয়। তা আমাদের পর্যটন কেন্দ্রগুলো এবং বড় সিটি কর্পোরেশনগুলো, সেই সব জায়গায় আন্ডারগ্রাউন্ড কেবলের কাজ আরো কত বেশি করে করা যায় সে পরিকল্পনারও দপ্তরে নেওয়া উচিত। এবং সবসময় পরিকল্পনা 5 বছরের নেওয়ার কোনো দরকার নেই। এই অর্থবর্ষে আমি কতগুলো কাজ নিতে পারবো, কতগুলো কাজ করতে পারবো, এক্ষেত্রেও আমাদের যে পুরনো তৈরি কাজকে আপগ্রেড করব, তার প্রয়োজনীয় অনেক দিন, বছরের পর বছর হয়ে গেছে, তাকে সুন্দর করে রিনোভেশন করব, রিপেয়ারিং করব, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে উন্নয়ন একটা কন্টিনিউয়াস প্রসেস। 11 সালে যারা ছেড়ে দিয়ে গেলেন তারাও কিছু কাজ করতে করতে ছেড়ে দিয়ে গেছেন। এই 15 বছর যারা ছিলেন তারাও হয়তো কিছু কাজ করতে করতে হাফ ডান করে ছেড়ে দিয়ে চলে গেছেন। তাদের নীতিতে ভাতা দেওয়াটা প্রায়োরিটি ছিল। তাই এই ধরনের অনেক দপ্তরই ওভারলুক হয়েছে। পিডব্লিউডি, ইরিগেশন, পাওয়ার, হর্টিকালচার, ফুড প্রসেসিং, ফরেস্ট, ফিশারিজ, অসংখ্য দপ্তর ওভারলুক হয়েছে। তার ফলে ওই হাফ ডান হয়ে যে কাজগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ করা আমার সেকেন্ড প্রায়োরিটি। থার্ড প্রায়োরিটি, আমি ডিসেম্বরের মধ্যে কোন কাজগুলো করব তার ডিপিআর বানানো, আরএফপি তৈরি করা, টেন্ডারে একদম ট্রান্সপারেন্ট টেন্ডারে চলে যাওয়া, টেকনিক্যাল বিট কোয়ালিফাই করলে ফিনান্সিয়াল বিট খোলা, এই বিষয়গুলো ডেভেলপমেন্টের ক্ষেত্রে, নতুন ব্যবস্থার ক্ষেত্রে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। এবং বাজেটে যে অর্থ আমাদের দেওয়া হয়েছে সেই অর্থ আপনারা যখন যখন যেমন চাইবেন পেয়ে যাবেন। ফাইল আমার মাধ্যমে যাবে এমওএস হয়ে, আমি সেটা দিয়ে দেব। আপনার কাছে এক্ষুনি যে ফান্ড আছে তার ইউটিলাইজেশনটাও আপনাকে আগে দিতে হবে। এর সাথে বিপুল সংখ্যক ইঞ্জিনিয়ারের পোস্ট ফাঁকা, থার্ড পার্টি দিয়ে বিদ্যুৎ দপ্তর চলছে। এখানে হাই স্কিল্ড এবং সেমি স্কিল্ড আমাদের মেধাযুক্ত ইঞ্জিনিয়ার দরকার। গত বছর পর্যন্ত পশ্চিমবঙ্গে
ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে 30%-এর বেশি অ্যাডমিশন নেয়নি, মুখ ঘুরিয়ে নিয়েছিল। কেন জানি না, এই সরকার আসার পরে এইচএস এর রেজাল্ট বেরিয়েছে এবং এইচএস এর রেজাল্ট বেরোনোর পরে 3 দিনের মধ্যে আমরা অ্যাডমিশন শুরু করেছি। এবারে পশ্চিমবঙ্গে আপনাদেরও ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে কোলাঘাটে। আপনারা ডাটা দেখবেন, আমি সোশ্যাল মিডিয়াতেও দিয়েছিলাম, 100% ইঞ্জিনিয়ারিং এর সিট ফিল আপ হয়ে গেছে। তার মানে সবাই ভাবছে যে এরা নিয়োগ টিয়োগ করবে। এবারে বাবা মারাই তো উৎসাহিত করেন। এর আগে বাবা মারা বলতো বেশি পড়ে লাভ নেই, রিড অ্যান্ড রাইট, 10 পর্যন্ত পড়ে, কারণ খরচ আছে তো। একটা মোটা বই কিনতে গেলে তো 500 টাকা লাগে, একটা ভালো ল্যাপটপ কিনতে গেলে 35-40 হাজার টাকা লাগে, একটা ট্যাব কিনতে গেলে 14,000 টাকা মিনিমাম লাগে। এসব করে কি হবে, ইনভেস্ট করে, তারপরে সেমিস্টারের টাকা ইত্যাদি ইত্যাদি। তা হয়েছে, এর ফলে এরা যে এবছর ভর্তি হয়েছে এবছরে ইঞ্জিনিয়ারিং চাকরি পাবে তা নয়, কোর্স কমপ্লিট করতে হবে। আমরা চাই আপনাদের ভ্যাকেন্সিও যে আছে সেটা করতে। একটা আন্ডার প্রসেস আছে, আমি এই পদ্ধতি সমর্থন করি না যেটা ডিপার্টমেন্ট রিক্রুট করছে। এটা 100% ফেয়ার হতে পারে না। মন্ত্রীদের ইন্টারভেনশন ছিল। আপনি যদি এই পদ্ধতিতে চালান, আমি জানি না, আমার দপ্তর থেকেও ইন্টারভেনশন হয়ে যেতে পারে। এমন কেউ এসে রিকোয়েস্ট করলো একটু দেখে নেন তো, মন্ত্রী দেখে নিতে বলা মানেই তো অর্ডার। আপনাদের যা আন্ডার প্রসেস আছে রিক্রুটমেন্ট চলুক, আমি পরের আন্ডার রিক্রুটমেন্ট পুরোটা বের করে পিএসসিতে দিয়ে দেবো। কারণ আমি ইঞ্জিনিয়ার নিয়োগের ক্ষেত্রে খুব বদনাম হয়ে গেছে রাজ্যের। এই 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম সব মিলিয়ে ভীষণ বদনাম হয়ে গেছে। আপনি তো আফটার অল বাঙালি, বাঙালির মেধা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস। আপনি কেন ঢুকবেন? আমি তো অ্যাটেন্ডেন্ট পাই, অ্যাটেন্ডেন্টে ঢোকাবো আমার পছন্দের কোনো লোক বা কোনো সহযোগী থাকলে। আমি কেন ইঞ্জিনিয়ারিং এই হাই স্কিল্ড লোকজনে কেন ইন্টারফেয়ার করব? আপনারা শুনলে খুশি হবেন, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, আন্ডার প্রসেস পিএসসি, কোনো পলিটিক্যাল লোক থাকবে না। এসএসসি থেকে সিএসসি থেকে হাঁটিয়ে দিয়েছে, দূষণ নারিয়ালা চেয়ারম্যান হয়েছে স্কুল সার্ভিস কমিশনে। পিএসসিও তাই করব, কিন্তু যেটা প্রসেসে আছে শান্তনুবাবু বলেছিল আমি ওটা করে নিতে বলছি। ওটা নিয়ে আর এক্ষুনি আর কিছু বলছি না। তো পরে আমি একদম মেধাযুক্ত লোকজনকে এখানে ইনভাইট করব। দপ্তরটাকে ভালো বানাতে হবে। হিউম্যান রিসোর্স সবচেয়ে বড় জিনিস একটা দপ্তরের এবং একটা পরিষেবার ক্ষেত্রে। এবং আপনারা অনেকে অনেক দিন এক জায়গায় রয়ে গেছেন, ট্রান্সফার পলিসি থাকা উচিত। আমি লিস্ট করতে বলেছি, 3 বছরের বেশি থাকলে, যাদের 1 বছর রিটায়ারমেন্টে বাকি আছে আমি টাচ করব না। কিন্তু 3 বছরের বেশি যারা আছেন একটু ভাবতে হবে। এক্সেপশন থাকবে, কেউ পেশেন্ট থাকলে বা কারোর কোনো অসুবিধা থাকলে আমি কনসিডার করব, এমওএসও কনসিডার করবে, কিন্তু একটা পলিসি থাকা উচিত। এখানেও অনেক কিছু ঘটে, আমি কিছু শুনতে পাই। আমি তো ফিল্ডে থাকা লোক। তা মুখ্যমন্ত্রী ছাড়া সব পদই আগে হয়ে গেছিল। লাস্ট মুখ্যমন্ত্রী ছিল, এটাও জনগণ দিয়ে দিয়েছে। এলওপি হয়েছি, ক্যাবিনেট মিনিস্টার হয়েছি, এমপি হয়েছি, এমএলএ হয়েছি, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর হয়েছি, চেয়ারম্যান হয়েছি। আই স্টার্টেড মাই জার্নি 1988, 34 years আই এম অন দ্য গ্রাউন্ড। তো ন্যাচারালি আমি এক্ষেত্রেও একটা নীতি থাকা দরকার, এটা আমি আপনাদের কাছে বলবো। আর আপনাদের স্যালারি বা ফাইন্যান্সিয়াল প্রোটেকশনের ক্ষেত্রে যারা তো সরকারের ডাইরেক্ট এমপ্লয়ি, তাদের ক্ষেত্রে
রাজ্য সরকার তো ভাবতে শুরু করেছে। আমরা সুপ্রিম কোর্টের অর্ডারে কিছু কিছু এরিয়ার ডিএস আগে সরকার শুরু করে দিয়ে গেছিল, আমি অনেকটা এগিয়ে দিয়েছি। বাকিটাও আস্তে আস্তে এরিয়ার ডিএ আমরা দিয়ে দেবো, যেমন যেমন আমাদের সুপ্রিম কোর্টের যে কমিশন হয়েছে তাদের ডাইরেকশন মতো। আমরা প্রথম 8 থেকে 15 আগের সরকার কিছু দিয়ে গেছিল, আমি এসে অনেকটা দিয়ে দিয়েছি। বাকি 15 থেকে 19 এটা আন্ডার প্রসেস আছে, রিটায়ারমেন্ট লোকদের আগে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে করে দেবো। 20% দিয়ে আমরা 42% গ্যাপ আছে, বাজেটে 20% ডিক্লেয়ার হয়েছে, এবং ওটা অক্টোবর মাস যেহেতু পুজোর মাস, আপনারা অ্যাডভান্স বেতন পাবেন, তার সঙ্গে আমরা মার্চ করে দিয়ে দেবো। 20% দিয়ে বেড়ে যাবে অক্টোবর থেকে। এসেই গেল নকিং দ্য ডোর। পে কমিশন 7th বানিয়ে দিয়েছি, ওই টার্মস অ্যান্ড রেফারেন্স তৈরি হয়ে গেছে, তার ডিসকাশন চলবে। মাস 6 তো মিনিমাম লাগে, যখনই দিয়ে দেবে আমি চেষ্টা করব এই ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষের দিকে হলেও 7th পে কমিশন। এর আগেও যে 6th পে কমিশন হয়েছে সেটা আমি তখন উদ্যোগ নিয়ে করেছিলাম। 2015-তে আমাদের অভিরূপ সরকারের কমিটি তৈরি হয়েছিল, আমি 16-তে মন্ত্রী হয়েছিলাম। এই কমিটি অনেক দিন সময় লাগিয়েছে। আমি 19-এর শেষের দিকে দিদেন সিএমকে বলেছিলাম, আপনি এতদিন পে কমিশন, হার্ডলি 1 বছর লাগে, 6 মাসও করা যায়, 1 বছর লাগে। আমাকে তখন উনি বলেছিলেন যে অর্থমন্ত্রী বলছেন যে কমিশনের রিপোর্ট রেডি নেই। আমি ভুল কথা বলছি, আপনি কমিশনের চেয়ারম্যানকে জিজ্ঞেস করুন। তো উনি জিজ্ঞেস করেছিলেন আমার সামনে ডেকে, কমিশনের বলেছিলেন যে অর্থমন্ত্রী বলেছেন যে রিপোর্টটা জমা দিতে না, টাকা নেই। তা আমি বললাম যে এটা আপনি দিয়ে দেন। তা সেই মতো 2020 জানুয়ারিতে 6th পে কমিশন আপনারা পেয়েছিলেন, কিন্তু তাতে ডিএ আপনার তুলে দেওয়া হয়েছিল। এটা তো পরে সুপ্রিম কোর্টের লড়াই, এটা আপনাদের ডিমান্ড, একবারে 60 থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সব জায়গায় জিতেছেন আপনারা। আমারও একটু ছোটোখাটো রোল পিছনে ছিল। যাই হোক, আপনাদের কারোর কোনো অসুবিধা হবে না। আর বাকি যারা থার্ড পার্টি পাচ্ছেন, ওয়েবেলের মাধ্যমে নিয়োগ হয়েছে বা অন্যান্য, এদেরও রিভিউ আমাদের সেলিম সাহেব এবং শান্তনু বসু মহোদয়ের করা উচিত। কারণ আমরা সব জায়গায় দেখছি, দেখুন যারা কাজ করবে তাদেরকেও ভাবতে হবে। কিন্তু আমরা ছোট ছোট কাজ করেছি, এগুলো সব সরকারের ভাবা উচিত। যেমন আপনাদের এই পেমেন্ট সংক্রান্ত না, কিন্তু অর্থনৈতিক সংক্রান্ত। আপনার হাই স্কুলের বাচ্চাদের বা আপার প্রাইমারির বাচ্চাদের মিড ডে মিলের জন্য বরাদ্দ 10 টাকা, প্রাইমারির বাচ্চাদের ছিল 6 টাকা 78। আমরা বললাম যে না, এটা হতে পারে না, ওদেরকেও 10 টাকা দেওয়া উচিত। কেন্দ্র সরকার যদি না দেয় আমরা ওন ফান্ড থেকে দিব, আমরা 10 টাকা করেছি। এটা ছোট্ট কাজ, বড় কিছু নয়। 2017 সালে হসপিটালে 3 বেলা খাওয়ারের ডায়েটের রেট ছিল 56 টাকা 40। 2017-তে আপনার রিভিউ হয়েছিল 17 আর আজকে 26। আমি পিজিতে গেছিলাম, ওটা আমার ভবানীপুর বিধানসভার মধ্যে পড়ে, আমি রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অ্যাজ এ এমএলএ। আমি পিজিতে গেছিলাম, রুগীরা বলছে সকালে দুপুরেও কুমড়ো, সন্ধ্যাতেও কুমড়ো। আমি বললাম কেন, এমএসভিপিকে জিজ্ঞেস করলাম, বলে 56 টাকা 40 পয়সা 3 বেলা খাওয়ার কিভাবে দেবে। আমি দ্রুততার সঙ্গে ওটাকে 110 টাকা করে দিয়েছি 3 বেলা খাওয়ার। এই যে ছোট ছোট কাজ, বেশি কিছু নয়, কিন্তু এগুলো ভাবতে হবে। নিচের তলায় আপনার যারা মিটার রিডিং নিচ্ছে, যারা করছে, তাদেরকেও ভাবতে হবে যে এই পয়সার উপরে তারা সংসার চালাচ্ছেন। রিভিউ করতে হবে, এবং সেটা নিশ্চয়ই কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আপনি এমন কিছু সিদ্ধান্ত নিতে পারবেন না যেটা আপনি দিতে পারবেন না। যেমন আপনাদের সঙ্গে কেন্দ্রের যে গ্যাপ, আমরা আস্তে আস্তে মেটাবো। আপনারা সবাই ভেবেছিলেন নতুন সরকার এসেছে 42%ই হয়তো একসঙ্গে দিয়ে দিবে। আবার বাজেটের 2 দিন আগে সোশ্যাল মিডিয়াতেও ঘুরছিল 10% দেবে। 10ও দিইনি, আর 42ও দিতে পারিনি। আমি যতটা হিসাব টিসাব করে এমন কিছু করেছি যাতে দিতে পারি। অতএব আগামী দিনে নিশ্চয়ই মেকআপ করে দেবো আমরা আস্তে আস্তে। এইভাবে এই দপ্তরেও আপনারা খুব মন খুলে কাজ করুন।
ভয়ভীতি কাটিয়ে ফেলুন। আমি কতগুলো বিষয় আপনাদেরকে বলছি, এগুলো নির্দেশই ধরে নিতে পারেন। একটা হচ্ছে হুকিং জিরো, নো পলিটিক্যাল ইন্টারভেনশন। কোনো এমএলএ এমপি, কোনো রুলিং পার্টি বিজেপির লোক আপনাকে ফোন করবে না, করলে আপনার অ্যাকসেপ্ট করারও দরকার নেই। হুকিং জিরো, র্যান্ডাম কাটতে থাকুন। সেকেন্ড, আপনার যে বকেয়া বিল পড়ে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল আর কমার্শিয়ালের ক্ষেত্রে একদম জিরো টলারেন্স, আদায় করুন, যেভাবে পারেন আদায় করুন। সবচেয়ে বেশি ফাঁকি দিচ্ছে নেতাদের প্রতিষ্ঠানরা। আমি দায়িত্ব নেওয়ার পরে 2 জায়গায় লাইন কেটেছেন, তারপরে কিছু টাকা আদায় হয়েছে। পূর্ব মেদিনীপুরের একটি কাজু নাট ফ্যাক্টরি, আর মালদাতে একজনের প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশন। তিনি এমএলএ, বড় নেতা, জেলার সভাপতি ছিলেন। পূর্ব মেদিনীপুরেও তিনিও বড় নেতা। টাচ করতে দেয়নি, যখনই গেছেন নোটিশ দিয়েছে, বলছে আমি সে বুঝে নেব। অরূপদার সঙ্গে আমার কথা হয়ে গেছে, আপনি চলে এসছেন ফিরে। অতএব এক্ষেত্রে একদম কারো কথা শুনবেন না। শুধু ডোমেস্টিকের ক্ষেত্রে বলবো, আমরা মানুষ তো, হুঁশ যার আছে সেই মানুষ। ডোমেস্টিকের ক্ষেত্রে অনেকের পরিবারে এমন এমন অসুখ এসে উপস্থিত হয়, তার সব চলে যায়। স্বাভাবিকভাবে ডোমেস্টিকের ক্ষেত্রে নোটিশ দিয়ে, বলে, জানিয়ে, দেখবেন তার পাস্ট পারফরমেন্স ভালো, সব সময় দেয়নি তা নয়। এগুলো বলে বুঝিয়ে করতে হবে। স্মার্ট মিটারের ক্ষেত্রেও তাই। আমরা আস্তে আস্তে শুরু করেছি, গভর্নমেন্ট ইনস্টিটিউশন, গভর্নমেন্ট স্কুলস অ্যান্ড গভর্নমেন্ট এমপ্লয়ি, আস্তে 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 দেখবেন ওখানেও আপনার মিসকনসেপশন, বিশেষ করে লেফটিস্টরা, তারা এগুলো এটা নিয়ে বেশি করে। কিন্তু আজকে ত্রিপুরাতেও করেছিল, এখন ত্রিপুরাতে সব জায়গায় স্মার্ট মিটার হয়ে গেছে, কোনো নেগেটিভ কিছু নেই। একটা এক্ষেত্রেও আমারও বক্তব্য ছিল, আমি এলওপি যখন ছিলাম বলেছিলাম, আলোচনার মাধ্যমে ধীরে ধীরে এগোন। লোক যখন বুঝতে পারবে যে এতে কোনো নেগেটিভ হয় না, আজে বাজে বিল আসে না, তার একটা গ্রিভেন্স সেল থাকবে, তার কোথাও আপনার খুব খারাপভাবে অ্যাব্রাপ্ট বিল এলে তিনি রিড্রেসাল সেলের সাপোর্ট পাবেন। হটলাইন, অনলাইন আপনার অভিযোগের একদম ডেডিকেটেড নাম্বার, একটা ব্যবস্থা থাকলে ধীরে 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 দেখবেন ঠিকঠাক হয়ে যাবে। তাই হুকিং, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে পেন্ডিং বিল আদায় এবং ধীরে ধীরে স্মার্ট মিটারের ক্ষেত্রে করা। আর বিকল্প শক্তি যেহেতু কোরিলেটেড, কারণ আপনার এক্সেস যে পাওয়ারটা তৈরি হবে সৌর বিদ্যুতে, সেটা আপনার গ্রিডে যদি আমরা না দিতে পারি, থ্রো করতে না পারি, তাহলে তো সেই প্রজেক্ট ফেল করবে। যদিও এটা টেকনিক্যাল সাবজেক্ট, কিন্তু প্র্যাকটিক্যালি এটা আমার মনে হয়েছে। এই জন্য আপনাদের সঙ্গে, আপনাদের WBSEDCL বা ইত্যাদি আপনাদের সঙ্গে এই নন কনভেনশনাল এনার্জি, এটাও কোরিলেটেড। সবচেয়ে বেটার কাজ মহারাষ্ট্র করেছে, 26 লক্ষ প্রধানমন্ত্রী সূর্যঘর, সবচেয়ে ভালো। আগে সরকার নেয়নি, কেন নেয়নি আমি জানি না। আমরা নিয়েছি, আমাদের 1 লাখ মাত্র কোটা দেওয়া হয়েছে। আমার বিশ্বাস আমরা অনেক বেশি করতে পারবো। একটা প্রবলেম আছে, সাবসিডি কিছু আপনার গ্রাহককে লাগাতে হচ্ছে টাকা। সেক্ষেত্রে SC STদের ক্ষেত্রে আমরা অ্যাডিশনাল 15,000 টাকা, 100 ইউনিটে 5,000 করে টাকা দেওয়ার সুযোগ রেখেছি। আমরা ভাববো, আপনারা কেসগুলো তোলার চেষ্টা করুন। আজকেও একটু পরে আমাদের 1800 বাড়িতে আমরা নবান্ন সভাগৃহ থেকে সুইচ দেব। এটা ছোট্ট প্রোগ্রাম, কিন্তু মেসেজটা হচ্ছে যে আমরা প্রধানমন্ত্রী সূর্য ঘরে বিকল্প শক্তিতে ওয়েস্ট বেঙ্গল
আজ থেকে এন্ট্রি নিল। ইটস এ মেসেজ। আর সবাই ভালো থাকবেন। আমি চেষ্টা করব মাসে একদিন বিদ্যুৎ ভবনে 1-2 ঘন্টা এসে বসার। বাকি কমিউনিকেশন থাকবে। এমওএস বেশি সময় দেবেন। উনি রিভিউ মিটিং টিটিং ডাকবেন, আপনারা কোঅপারেট করবেন। উনি ফিল্ড ভিজিট করবেন। আমার অনেক কাজই উনি করবেন। আর আমাদের টিম রয়েছে, তো কমিউনিকেশন থাকবে। চিফ সেক্রেটারির নেতৃত্বে আধিকারিকরাও খুব ভালো কাজ করছে। সবাই মিলে আমরা ইউনাইটেডলি কাজ করব। আমাদের পশ্চিমবঙ্গকে আমরা ভারতবর্ষের 1 নম্বর জায়গায় নিয়ে যাব। তার সঙ্গে পাওয়ার ডিপার্টমেন্টও থাকবে। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ। বিদ্যুৎ দপ্তরের সমস্ত ইউটিলিটি, সমস্ত আধিকারিক, আমাদের বৃহত্তর